আসসালামু আলাইকুম। কম্পাস একাডেমিক অ্যান্ড স্পেশাল কোচিংয়ের অনলাইন লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব জেএসসির সায়েন্স অর্থাৎ বিজ্ঞানের তোমাদের অষ্টম অধ্যায়ের উপর, যার নাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। যেহেতু লাইভ ক্লাসটি মাত্র লাইভে এসেছি, আমি শুরু হয়েছে মাত্র ক্লাসটা, সুতরাং আমি 3 থেকে 4 মিনিট তোমাদের প্রত্যেকের জন্য ওয়েট করতেছি। তোমরা ইতিমধ্যে যারা লাইভ ক্লাসটি দেখতেছো তারা সকলেই তোমাদের নাম কমেন্টে জানাও এবং তোমাদের বন্ধুদেরকে মেনশন দাও, যাতে করে ওরাও ক্লাসটা দেখতে পারে। আমার সাউন্ড এবং কথা সব কিছু ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু দয়া করে জানাবা। নোহান, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার বাকি বন্ধুদেরকেও মেনশন দাও, যাতে করে ওরাও তাড়াতাড়ি ক্লাসটা দেখতে পারে। আমি আর 1 থেকে 2 মিনিটের ভিতরেই ইনশাআল্লাহ ক্লাসটা শুরু করে দিব। তোমরা যারা এখনও আসো নাই তারা খুব দ্রুত লাইভ চলে আসো, আমাদের লাইভ ক্লাসটি শুরু হয়ে গেছে। আর যারা লাইভ ক্লাসটি দেখতেছো কাইন্ডলি তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন দিয়ে জানিয়ে দাও। ওকে, তাহলে আমরা আমাদের লাইভ ক্লাসটি চলমান করলাম। তোমরা এই মুহূর্তে যারা লাইভ ক্লাসটি দেখতেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও লাইভ ক্লাসটিতে অংশগ্রহণ করতে পারো নাই, খুব দ্রুত অংশগ্রহণ করে নাও। আমরা আমাদের আলোচনা শুরু করলাম। আমরা আজকে আলোচনা করব ওকে, তাহলে আমরা আমাদের ক্লাসটি শুরু করলাম ইনশাআল্লাহ। দেখো, আজকে আমরা আলোচনা করব রাসায়নিক বিক্রিয়ার উপর। আজকে এটা হবে পার্ট 1, প্রথম পার্টের উপরে আমরা আলোচনাটা করব। তাহলে আমরা আমাদের আলোচনা শুরু করতেছি। দেখো, প্রথমেই আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। আলোচনাটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া।
আশা করি সব ক্লিয়ার, ঠিকঠাক দেখা যাচ্ছে। তাহলে চলো আমরা শুরু করি রাসায়নিক বিক্রিয়া। দেখো, প্রথমত আমাদেরকে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে আমরা যদি সংজ্ঞাটার দিকে তাকাই, লক্ষ্য করো। রাসায়নিক বিক্রিয়া হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে এক বা একাধিক পদার্থ ভিন্ন পদার্থে রূপান্তরিত হয়। অর্থাৎ বিভিন্ন পদার্থ এক বা একাধিক ভিন্ন পদার্থে রূপান্তরিত হবে। সাপোজ আমরা যদি একটু লক্ষ্য করি আমরা কি দেখতে পারবো, দেখো তো, আমরা যদি একটু লক্ষ্য করি আমরা দেখতে পারবো, মনে করো আমরা যদি লিখি, এখানে আমরা লিখলাম মনে করো কার্বন প্লাস অক্সিজেন পরমাণু। দেখো, এই দুইটা পদার্থ যাদেরকে আমরা মৌল বা অণু বলে থাকি, দেখো এরা বিক্রিয়া করে, মানে একজন আরেকজনের সাথে বিক্রিয়া করে তৈরি করে কার্বন ডাই অক্সাইড। তৈরি করে কি? কার্বন ডাই অক্সাইড। তাহলে এখানে দেখো কার্বন একটা পদার্থ, অপরদিকে অক্সিজেন আরেকটা পদার্থ। তাহলে কার্বন আর অক্সিজেন দুইটা ভিন্ন ভিন্ন পদার্থ। ওরা কি করছে? বিক্রিয়া করে, ওরা একে অপরের সাথে বিক্রিয়া করে নতুন আরেকটা পদার্থ তৈরি করছে না, যেটাকে আমরা বলি কার্বন ডাই অক্সাইড। তাহলে আমরা কি দেখতে পারতেছি? কার্বন আর অক্সিজেন এই দুইটা পদার্থ বিক্রিয়া করে নতুন একটা পদার্থ তৈরি করছে। তাহলে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে এক বা একাধিক পদার্থ ভিন্ন অপর পদার্থে রূপান্তরিত হয়। তাহলে একটু লক্ষ্য করো, আমরা এই বিক্রিয়াটাতে কিছুকে বলবো আমরা উৎপাদ, কাউকে বলবো আমরা বিক্রিয়ক। দেখো, বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থসমূহকে বিকারক বা বিক্রিয়ক বলে। অর্থাৎ আমি যদি বলি, দেখো আমি যখন বিক্রিয়াটা স্টার্ট করতেছিলাম তখন আমার ইনিশিয়েন্ট বা প্রাথমিক মোমেন্টে আমি কোন পদার্থগুলো নিয়ে কাজ করতেছিলাম বলো তো? আমরা প্রাথমিক মোমেন্টে যে পদার্থগুলো নিয়ে কাজ করতেছিলাম সেটা হচ্ছে কার্বন আর অক্সিজেন। তাহলে এগুলোকে আমরা বলবো বিক্রিয়ক। এগুলোকে আমরা বলবো বিক্রিয়ক। আর দেখো, বিক্রিয়া করে কার্বন আর অক্সিজেন একে অপরের সাথে বিক্রিয়া করে নতুন যে পদার্থটা গঠন হয়েছে এটাকে আমরা বলবো উৎপাদ। মানে উৎপন্ন পদার্থটাকে আমরা বলবো উৎপাদ। তাহলে রাসায়নিক বিক্রিয়ায় কিছু পরিমাণ বিক্রিয়ক থেকে কিছু পরিমাণ উৎপাদ উৎপন্ন হয়। বিক্রিয়কের ধর্ম আর উৎপাদের ধর্ম ভিন্ন ভিন্ন হয়ে থাকে, অর্থাৎ দোনোটার ধর্ম একই হয় না। আশা করি বিক্রিয়ক আর উৎপাদ বুঝতে পারছো। এবার এরকম রাসায়নিক বিক্রিয়া অনেক প্রকারের হতে পারে। যেমন আমরা যদি রাসায়নিক বিক্রিয়ার অনেক প্রকারভেদে গেলে আমরা প্রকারগুলো জানবো কি কি প্রকার হতে পারে। আমরা যদি আরেকটু কঠিন আরেকটা উদাহরণ দেখার চেষ্টা করি, দেখো এটা হচ্ছে কি NH3। NH3কে আমরা বলি অ্যামোনিয়া। অপরদিকে আমরা যদি লিখি HCl, এটাকে আমরা বলি হাইড্রোক্লোরিক অ্যাসিড। যেই দুইটা বিক্রিয়া করে আমার তৈরি করবে NH4Cl, অ্যামোনিয়াম হাইড্রোক্লোরাইড। আমরা যদি এগুলো কাকে বলে, মানে এগুলোর নামটা লিখে দিই তাহলে সুবিধা হবে। এটা হচ্ছে তোমার অ্যামোনিয়া, এটা হচ্ছে অ্যামোনিয়া, আর এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরাইড, আর এটাকে আমরা বলবো অ্যামোনিয়াম অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে দেখো আমাদের এখানে কি হয়েছে, একটা অ্যামোনিয়া যৌগ আরেকটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই দুইটা প্রথম অবস্থায় আমি নিলাম, অ্যামোনিয়াম নিলাম আর হাইড্রোক্লোরিক অ্যাসিড নিলাম। দেখো এইটাকে আমি বলবো কি একটা যৌগ, এটাও একটা যৌগ। যখন এদেরকে আমরা বিক্রিয়ায় দেখতে পাবো, যখন এদেরকে আমরা বিক্রিয়ায় দেখব তখন দেখব এই দুইটা কি হচ্ছে, একত্রে যুক্ত হয়ে নতুন একটা পদার্থ তৈরি করতেছে। তাহলে এগুলোকে আমি প্রাথমিক পদার্থ হিসাবে নিছি, যাকে আমরা বলি বিক্রিয়ক, যাকে আমরা বলবো বিক্রিয়ক। আর যেটা উৎপন্ন হয়েছে, এই দুইটা বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে,
তাহলে একে আমরা বলবো কি, একে আমরা বলবো উৎপাদ। তাহলে আমরা যদি বলি এই যে তীর চিহ্ন, এই তীর চিহ্ন যাকে নির্দেশ করবে সে হচ্ছে উৎপাদ। একটু সহজে মনে রাখার জন্য মনে রাখতে পারো, তীর চিহ্ন যাকে নির্দেশ করবে সে হচ্ছে উৎপাদ, আর তীর চিহ্নের পিছনে যে থাকবে সেটাকে আমরা বলবো বিক্রিয়ক। তাহলে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে কি, বিক্রিয়ক থেকে উৎপাদ সৃষ্টি হওয়ার যে প্রক্রিয়া, অর্থাৎ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একাধিক বিক্রিয়ক বা একাধিক পদার্থ ভিন্ন পদার্থে অর্থাৎ উৎপাদে রূপান্তরিত হয়। তাহলে আমরা বলতে পারি বিক্রিয়ক থেকে উৎপাদে রূপান্তরিত হওয়ার যে প্রক্রিয়া, এটাকে আমরা বলবো কি, রাসায়নিক প্রক্রিয়া। তাহলে আমাদের প্রথম স্লাইডটা এখানেই শেষ। কেউ যদি বুঝে না থাকো তাহলে কাইন্ডলি কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আর যারা এখনও লাইভ ক্লাসটিতে অংশগ্রহণ করো নাই, খুব দ্রুত লাইভ ক্লাসটিতে অংশগ্রহণ করে দাও। আর যারা এই মুহূর্তে লাইভ ক্লাসটি দেখতেছো তারা কাইন্ডলি মেনশন দিয়ে দাও তোমাদের বন্ধুদের, আর চাইলে শেয়ারও করে দিতে পারো যাতে ক্লাসটা কেউ মিস না করে। আচ্ছা, তার পরের স্লাইডে যদি আমরা চলে যাই, আসলে তার পরের স্লাইডে আমরা চলে যাচ্ছি। আমাদের পরবর্তী স্লাইডটা হচ্ছে প্রতীক, সংকেত ও যোজনী। আমাদের এই স্লাইডটা হচ্ছে প্রতীক, সংকেত ও যোজনী। আমরা এখন প্রতীক নিয়ে আগে জানবো, তাহলে আসো প্রতীক নিয়ে যদি আমরা একটু জানার চেষ্টা করি। রাসায়নিক প্রতীক হলো কোনো মৌলের সংক্ষিপ্ত প্রকাশ, অর্থাৎ কোনো একটা মৌলকে আমরা সংক্ষেপে প্রকাশ করব। সাপোজ ব্যাপারটাকে তুমি তোমার নাম দিয়ে চিন্তা করতে পারো। দেখো, তোমার একটা অনেক বড় একটা নাম থাকে না, হ্যাঁ, কিন্তু তোমার ডাক নাম আরেকটা থাকে, ছোট একটা ডাক নাম থাকে, তোমার পুরো নামটাই কিন্তু তোমার ডাক নাম না। সাপোজ আমি যদি একটু উদাহরণের মাধ্যমে চলে যাই, কারো নাম থাকে কি, কারো নাম থাকে সৈয়দ মুহাম্মদ আসিফ নাইম আবরার। দেখো ওর নামটা কিন্তু অনেক বড়, সৈয়দ মুহাম্মদ আসিফ নাইম আবরার। এখন এর ভিতরে আমরা কি ওকে পুরোটা নাম ধরে ডাকি না, আমরা ওকে জাস্ট একটা সংক্ষিপ্ত, ওকে জিজ্ঞেস করি যে তোমার ডাক নামটা কি, সে বলে আমার ডাক নাম সাপোজ মনে করো আবরার, আমরা তখন তাকে আবরার বলে ডাকি। ঠিক একইভাবে রাসায়নিক প্রতীক, আমরা যেমন বলি হাইড্রোজেন, দেখো আমরা যে বললাম হাইড্রোজেন, কিন্তু আমরা একে হাইড্রোজেন নামটা বলি, কিন্তু বাট প্রতীক চিনি কীভাবে জানো, সেটা হচ্ছে শুধুমাত্র এইচ দিয়ে, শুধুমাত্র এইচ থাকলে আমরা একে বলি হাইড্রোজেন। তাহলে এই পুরোটা হচ্ছে এর পুরোটা নাম, আর এটা হচ্ছে ওর ডাক নাম বা যেটা প্রতীক বলি, জায়গা দ্বারা আমরা চিনি। তাহলে তোমার যে ডাক নাম সেটাকে আমরা বলতে পারি প্রতীক, তোমাকে চেনার একটা উপায়। হ্যাঁ, প্রকৃতিতে প্রাপ্ত মৌলিক পদার্থের প্রতীক এক বা একাধিক অক্ষরের প্রতীকগুলো সাধারণত ইংরেজি বা গ্রিক শব্দে তৈরি হয়ে থাকে। তাহলে একটু লক্ষ্য করো, আমরা যে হাইড্রোজেনকে কি দ্বারা প্রকাশ করি, শুধুমাত্র এইচ দ্বারা প্রকাশ করি। তাহলে হাইড্রোজেনটা হচ্ছে ওর নাম আর এইচটা হচ্ছে ওর প্রতীক। হাইড্রোজেনটা এটা আসছে ইংরেজি ওয়ার্ড থেকে আমরা হাইড্রোজেন নামটা পাইছি। তাহলে এর প্রতীক হচ্ছে শুধুমাত্র এইচ। পর্যায়ক্রমে তুমি যদি দেখো অক্সিজেন, একে আমরা প্রকাশ করি ও দ্বারা। কেমিস্ট্রি বা রসায়নে কোনো জায়গায় যদি তুমি ও লেখা দেখো তাহলে মনে করে নেবে এটা হচ্ছে অক্সিজেন, ঠিক আছে। যেমন ক্লোরিনকে আমরা দেখো কার্বন, আর ক্লোরিন যদি আমরা লক্ষ্য করি, দেখো কার্বনের প্রথম অক্ষর সি, ক্লোরিনেরও প্রথম অক্ষর সি। এখন আমি যদি কার্বনের প্রথম অক্ষরকে সি দিয়ে লিখি, ক্লোরিনেরকেও যদি সি দিয়ে লিখি, তাহলে এই দুইটা দেখলে তুমি বলতে পারবা কোনটা কার্বন কোনটা ক্লোরিন। আমাদের বুঝার অসুবিধা হয়ে যাবে, তোমরা বুঝতে পারবো না। অর্থাৎ দুইটা মৌলের একটা প্রতীক, কখনো কি হয় যে দুইটা মৌলের একটা প্রতীক, এটা কখনো হয় না। তুমি একটু চিন্তা করো, আমাদের ক্লাসে যদি কারো নাম দুইটা হয়, মানে দুইটা ব্যক্তির একই নাম, মনে করো তোমার দুইটা বন্ধুর নাম সাকিব, তখন কি আমরা তাকে দুজনকে সাকিব বলে ডাকি না, কাউকে আমরা এর সাথে আরেকটা নাম জুড়ে দিই, যেমন সাকিব 1 সাকিব 2, অনেক সময় এইভাবে করেও ক্লাসরুমের টিচারে রোল কল ডাকে। ঠিক একইভাবে এখানে যেহেতু দোনোটার কার্বন একই প্রতীক নির্দেশ করতেছে, সুতরাং আমরা বুঝার সুবিধার্থে
সাথে একটা কার্বনের সাথে একটা এল যোগ করে দিব, ক্লোরিন। তাহলে আমরা সিএল দ্বারা বুঝবো ক্লোরিন, আর শুধু সি দ্বারা বুঝবো কার্বন। প্রতীকটা আমাদের চেনার সুবিধার্থে পরেরটাতে অর্থাৎ ক্লোরিনের সাথে সিএল, পরবর্তীতে এল একটা যোগ করা হয়েছে। আশা করি বুঝতে পারছো। তাহলে ক্লোরিনের প্রতীক হচ্ছে সিএল, কার্বনের প্রতীক হচ্ছে শুধুমাত্র সি। এই প্রত্যেকটা নাম আমার আসছে ইংরেজি ওয়ার্ড থেকে, ইংরেজি বর্ণমালা থেকে। অপরদিকে আমরা যদি লক্ষ্য করি, কিছু নাম আসছে আমাদের গ্রিক বা ল্যাটিন নাম থেকে। যেমন গ্রিক থেকে নাম আসছে কোনটা, দেখো গ্রিক থেকে নাম আসছে নাট্রিয়াম, যেটাকে আমরা বলি সোডিয়াম, Na। আমরা যে সোডিয়াম বলি, সোডিয়ামের ল্যাটিন নামটা হচ্ছে নাট্রিয়াম। একইভাবে আমরা যদি দেখি, একইভাবে আমরা দেখি এখানে আছে কুপ্রাম, এরপরে ক্যালিয়াম। এই নামগুলো ল্যাটিন নাম। আমরা একে ইংরেজিতে বলি কপার, Cu দ্বারা প্রকাশ করি। আর এটা হচ্ছে পটাশিয়াম, শুধুমাত্র কে দ্বারা প্রকাশ করি। তাহলে দেখো আমরা যে লিখলাম সেটা কিন্তু আমরা ইংরেজি নামের প্রতীক দিয়ে লিখি। যেমন সোডিয়াম, যেটাকে আমরা ল্যাটিন নাম থেকে আসছে, যেটাকে আমরা বলি কি, যেটাকে আমরা বলি নাট্রিয়াম। একইভাবে এরকম অনেকগুলো নাম আছে, সচরাচর ইংরেজি এবং ল্যাটিন এই দুইটা নাম থেকে বেশি দেখা যায়। কখনো যদি লক্ষ্য করো আমরা দুইটা প্রতীক দিয়ে লিখি, তাহলে মাথায় রাখবা সম্ভবত একটা প্রতীক দিয়ে অন্য কারো নাম আগে বসে গেছে। যেমন শুধু অ্যান লিখলে আমরা বুঝবো কি, শুধু অ্যান লিখলে আমরা বুঝবো নাইট্রোজেন, বাট শুধু অ্যান লিখলে আমরা সোডিয়াম বুঝবো না। এই কারণে সোডিয়ামকে চেনার জন্য আমরা অ্যানের পরে একটা এ ব্যবহার করে থাকি। তাহলে মাথায় রাখবা আমরা এক বা একাধিক অক্ষরে প্রকাশ করি। প্রথমে এক অক্ষরে প্রকাশ করব, সেকেন্ডলি যদি আরও কারো নাম আসে তাহলে এর সাথে আমরা আরেকটা অক্ষর জুড়ে দিব। এইভাবে করে আমরা প্রত্যেকটা প্রতীক সম্পর্কে ধারণা পাই। তাহলে এই স্লাইডটি তোমরা যদি বুঝে থাকো আমাকে কমেন্টে জানাও যে হ্যাঁ বুঝতে পারছো, আর যদি না বুঝে থাকো তাও খুব দ্রুত জানাও। আমি আরেকবার রিভিউ করতেছি, আমরা নামগুলোকে ইংরেজি আর গ্রিক এই দুইটা শব্দ থেকে নিয়ে থাকি। এখন হাইড্রোজেন পুরাটা, অক্সিজেন পুরাটা, কিন্তু আমরা বিক্রিয়ার সুবিধার্থে এদেরকে প্রতীকে প্রকাশ করি। যেমন হাইড্রোজেনকে শুধুমাত্র এইচ দ্বারা, অক্সিজেনকে ও দ্বারা, ক্লোরিনকে সিএল দ্বারা। এগুলো হচ্ছে ইংরেজি নাম থেকে পাইছি। কিছু আছে যেগুলো আমরা ল্যাটিন নাম থেকে পাইছি, যেমন নাট্রিয়াম, এটাকে আমরা ইংরেজিতে বলি সোডিয়াম। দেখো তাহলে আমরা একে লিখছি Na। যেগুলোকে আমরা দুই অক্ষরে লিখি, মাথায় রাখবা সেগুলো সম্ভবত এক অক্ষরে অন্য কোনো মৌলকে প্রকাশ করে। যেমন আমরা যদি Cu কপার লক্ষ্য করি, শুধুমাত্র সি দ্বারা আমরা কাকে প্রকাশ করি, কার্বনকে, আর Cl দ্বারা প্রকাশ করি ক্লোরিনকে, আর Cu দ্বারা প্রকাশ করি কপারকে। দেখো প্রতীকগুলোকে আমরা কিন্তু আলাদা করছি, এখানে একটা প্রতীক আরেকটা প্রতীকের সাথে হুবহু মিল নাই। যদি হুবহু মিল থাকতো তাহলে আমরা বুঝতে পারতাম না। প্লিজ বুঝে থাকলে কমেন্টটা খুব দ্রুত জানিয়ে দাও। আচ্ছা, আমরা তার পরবর্তী স্লাইডে চলে যাই। দেখো তার পরবর্তী স্লাইড হচ্ছে সংক্ষেপ ও যোজনী। আমরা প্রথমে জানবো সংক্ষেপ, এরপরে জানবো যোজনী। তাহলে আসো আমরা যদি সংক্ষেপ জানার চেষ্টা করি। দেখো মৌল বা যৌগ পদার্থের অণু প্রতীকের সাহায্যে যেভাবে প্রকাশ করা হয় তাকে সংক্ষেপ বলে। দেখো সংক্ষেপ ব্যাপারটা একটু ভালো মতো চিন্তা করো। সংক্ষেপ সচরাচর হয় অণুর ক্ষেত্রে। সংক্ষেপ হয় কার ক্ষেত্রে, অণুর ক্ষেত্রে। যেমন আমরা যদি হাইড্রোজেনের অণুর সংকেত লিখি, দেখো হাইড্রোজেন অণুর সংকেত যদি আমরা লেখার চেষ্টা করি, হাইড্রোজেনকে প্রকাশ করা হয় প্রতীকটা কি, এইচ। এর অণু বলতে এটাতে সবসময় দুইটা অণু থাকে। তাহলে দেখো এই যে এইচ এর পাশে ঠিক নিচে আমি 2 লিখলাম, এই H2 দ্বারা কিন্তু প্রতীক বোঝায় না, এই H2 দ্বারা বোঝায় হাইড্রোজেন অণুর সংকেত। তাহলে সংকেত বা আণবিক সংকেত সবসময় হয় কার ক্ষেত্রে, অণুর ক্ষেত্রে। আর একক সেটা হয় মৌলের ক্ষেত্রে। যেমন শুধুমাত্র H লিখলে বোঝাবে হাইড্রোজেন, যেটা একটা মৌল বা পরমাণু। আর যদি আমি
এইটার সাথে সংখ্যা আকারে লিখি তাহলে এটা হবে কি, তাহলে সেটা হবে আমার অণুর সংকেত। একইভাবে তোমরা অক্সিজেনকে যদি লেখো, অক্সিজেনকে পাবা কি O2, অক্সিজেনকে পাবা কি O2, কারণ অক্সিজেন দুইটা অণুর সাথে যুক্ত হয়ে থাকে, এগুলোকে আমরা বলি সংকেত। একইভাবে আমরা যদি আর একটু কঠিনের দিকে যাই, আমরা HCl, এটা হচ্ছে একটা সংকেত যেখানে দুইটা পরমাণু যুক্ত আছে, অর্থাৎ দুইটা মৌল, হাইড্রোজেন একটা মৌল, ক্লোরিন একটা মৌল, দুইটা একসাথে মিলিত হয়ে একটা সংকেত গঠন করছে। যদি আমরা আরও কঠিন লিখি, আমরা লিখতে পারি NH4Cl, সোডিয়াম হাইড্রোক্লোরাইড। দেখো সরি, এটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্লোরাইড। আমরা যদি একটু লক্ষ্য করি এই মৌলটার দিকে, দেখো এটা কিন্তু একটা আণবিক সংকেত। কেন? কারণ এখানে একাধিক মৌল একটার সাথে যুক্ত হয়ে একটা যৌগ গঠন করছে, যেটাকে আমরা সংকেত আকারে এইভাবে লিখি। তাহলে মাথায় রাখবা, সংকেত সর্বদা অণুর ক্ষেত্রে হয়, আর প্রতীক সর্বদা কিসের ক্ষেত্রে হয়? হ্যাঁ, প্রতীক সর্বদা মৌলের ক্ষেত্রে হয়। আচ্ছা দেখো, তার পরবর্তীতে আমরা চলে যাই, সেটা হচ্ছে যোজনী। এটা ব্যাপারটা খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য, কারণ যোজনী এই জিনিসটা খুব বড় হলেও তোমাদেরকে জানতে হবে। দেখো এই যোজনী নিয়ে অনেক কথাবার্তা আছে, আমরা এখন সংক্ষেপে জানার চেষ্টা করব। কোনো মৌল অন্য মৌলের সাথে যুক্ত হবার সামর্থ্যকে ওই মৌলের যোজনী বলে। অর্থাৎ একটা মৌল আরেকটা মৌলের সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা, আমরা যদি একটু লক্ষ্য করি, তোমরা একটু তাকাও, অক্সিজেনে আমরা জানি 8টা পরমাণু থাকে। অক্সিজেনে পরমাণু থাকে কয়টা? 8টা। দেখো প্রথম কক্ষপথে থাকে 2টা, তার পরের কক্ষপথে থাকে কয়টা? 6টা। তাহলে আমরা যদি অক্সিজেনের দিকে লক্ষ্য করি, অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকার ক্ষমতা ছিল 8টা, অর্থাৎ সে আরও 2টা ইলেকট্রন তার কক্ষপথগুলোতে সে নিতে পারবে, আরও 2টা ইলেকট্রন তার কক্ষপথে সে নিতে পারবে। এখন এই 2টা ইলেকট্রন নেওয়ার জন্য সে কি করবে? লক্ষ্য করো, এই 2টা ইলেকট্রন নেওয়ার জন্য সে 2টা ইলেকট্রন নিতে পারবে। 2টা ইলেকট্রন নেওয়ার জন্য সে 2টা যে কোনো মৌলের সাথে একক, যে আবার একটা করে ইলেকট্রন দিতে পারবে এমন কোনো মৌলের সাথে, কিংবা 2টা ইলেকট্রন দিতে পারবে এমন মৌলের সাথে সে যুক্ত হবে। তাহলে যোজনী হচ্ছে কি? সে কয়টা ইলেকট্রন নিতে পারবে বা কয়টা ইলেকট্রন দিতে পারবে, এটাকে আমরা বলি যোজনী। তাহলে আমরা অক্সিজেনের যোজনী বলতে পারি 2, অর্থাৎ অক্সিজেনের হাত কয়টা? 2টা, সে 2টা ইলেকট্রন নিতে পারবে। একইভাবে আমরা যদি হাইড্রোজেনের দিকে লক্ষ্য করি, হাইড্রোজেন একটা ইলেকট্রন সে নিতে পারবে, তাহলে এর যোজনী হচ্ছে 1। অপরদিকে একইভাবে যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখতে পারবো কার্বনের যোজনী তোমার 2টাও হতে পারে, আবার কার্বনের যোজনী তোমার 4টাও হতে পারে। যেমন আমরা যদি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, একটু লক্ষ্য করো, কার্বনের 4টা যোজনী যখন হয় তখন তার 4টা হাত বের হয়। আমরা একটু সহজভাবে যদি চিন্তা করি, যোজনী মানে মনে রাখবা হাত, তাহলে ওর হাত 4টা, সে 4টা হাতে 4টা হাইড্রোজেনকে নেওয়ার ক্ষমতা রাখে। তাহলে দেখো এর যোজনী হয়ে গেল 4, বাট হাইড্রোজেন একটাই মাত্র কি নিতে পারে? ইলেকট্রন নিতে পারে। সে একটা ইলেকট্রন নিবে, সে একটা ইলেকট্রন দিবে, এই দুজন একে অপরের সাথে শেয়ারিংয়ের মাধ্যমে এখানে একটা বন্ধন গঠন করবে। তাহলে কার্বনের যোজনী 2টাও হতে পারে, 4টাও হতে পারে। আমরা যদি নাইট্রোজেনের দিকে লক্ষ্য করি, আমরা দেখতে পারবো তার যোজনী হচ্ছে 3, অর্থাৎ সে চাইলে 3টা ইলেকট্রন গ্রহণ করতে পারবে। একইভাবে আমরা যদি ক্লোরিনের দিকে লক্ষ্য করি, ক্লোরিনের যোজনী হচ্ছে 1, অর্থাৎ সে একটা ইলেকট্রন দান করতে পারবে। তাহলে মাথায় রাখো, যোজনী মানে হচ্ছে সে কয়টা ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করতে পারে সেটার ক্ষমতা। এখন অনেকের যোজনী একও হতে পারে, মানে একটাই যোজনী থাকতে পারে, আবার অনেকের যোজনী একাধিক থাকতে পারে। যেমন আমরা যদি লক্ষ্য করি, কার্বনের যোজনী 2ও হতে পারে, আবার 4ও হতে পারে। অপরদিকে আমরা যদি লক্ষ্য করি, তোমার আয়রনের যোজনী 2ও হতে পারে, 3ও হতে পারে, তাহলে যোজনী পরিবর্তনও হতে পারে। আমরা যদি সালফারের যোজনী দেখি 2, 4, মাঝে মাঝে 6ও হয়ে যায়। তাহলে দেখো যোজনী
একটাও হতে পারে, আবার একাধিক যোজনীয় থাকতে পারে। এই যে একাধিক যোজনী কেন হয় সেটা আমরা উচ্চতর ক্লাসে অবশ্যই জানব। এখন আমরা এতটুকু জেনে রাখি, কোনো মৌল অন্য মৌলের সাথে সংযুক্ত হওয়ার সামর্থ্যকে যোজনী বলে। যেমন অক্সিজেনের যোজনী 2, অক্সিজেনের যোজনী 2 হওয়ার কারণে সে কি করে, H2O পানি গঠন করে। দেখো অক্সিজেন 2টা হাইড্রোজেনকে নিছে, তাহলে সে পানি গঠন করে, তাহলে এটা অক্সিজেনের যোজনী 2। হাইড্রোজেনের যোজনী 1, কার্বনের যোজনী 2 4, নাইট্রোজেনের যোজনী 2, ক্লোরিনের যোজনী 1। এভাবে করে তোমরা পর্যায় সারণীতে বিশেষ কিছু মৌল আছে, প্রথম দিকের মৌলগুলোর যোজনী তোমরা জেনে রাখবা, তাহলে তোমাদের জন্য খুব উপকার হবে। তোমরা পরবর্তীতে সেগুলো দিয়ে মানে তোমরা মুখস্থ থাকলে তোমরা নৈবিত্তিক আসলে পারবা। এই লেকচারটা বা এই স্লাইডটা তোমরা ঠিকমতো আয়ত্ত আসছে কিনা কাইন্ডলি কমেন্ট করে আমাকে জানাও। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এই মুহূর্তে অনেকেই ক্লাসটাতে অংশগ্রহণ করেছো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ক্লাসটা অন্যরাও যাতে দেখতে পারে তাদেরটাকে কাইন্ডলি শেয়ার করে দাও। আমাদের স্টুডেন্টগুলো আলহামদুলিল্লাহ খুবই অ্যাক্টিভ, যে ওরা প্রতিনিয়ত ক্লাসগুলোকে শেয়ার করে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ক্লাসগুলো শেয়ার করে দেওয়ার জন্য, অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আসো আমরা আজকে আমাদের পরবর্তী স্লাইডে চলে যাই। আমাদের পরবর্তী স্লাইডটা হচ্ছে যৌগমূলক নিয়ে। পরবর্তী স্লাইডটা হচ্ছে যৌগমূলকের উপর। যৌগমূলকের ইয়াও বলা হয়, আরেকটা নাম হচ্ছে রেডিক্যালও বলা হয়। যৌগমূলককে রেডিক্যালও বলা হয়। আচ্ছা, যৌগমূলক ব্যাপারটা কি একটু লক্ষ্য করো। যৌগমূলক হলো একটি পরমাণু গুচ্ছ। একটা পরমাণু গুচ্ছ বলতে কি বোঝায়, অনেকগুলো পরমাণু একসাথে থাকে আমরা গুচ্ছ বলি। যেমন ফুলের গুচ্ছ বা ফুলের তোড়া, যেমন ফুল কি গুচ্ছ, মানে একসাথে অনেকগুলো ফুল থাকে। ঠিক একইভাবে পরমাণুর গুচ্ছ বলতে বোঝায় পরমাণু, অনেকগুলো পরমাণু একটা অপরটার সাথে একসাথে আকারে থাকবে। একসাথে আকারে থেকে আয়নের ন্যায় আচরণ করবে। আয়ন মানে প্লাস অথবা মাইনাস। দেখো পরমাণু গুচ্ছ আয়নের ন্যায় আচরণ করবে। ব্যাপারটাকে যদি আমরা একটা সহজ উদাহরণের মাধ্যমে জানার বা বোঝার চেষ্টা করি, দেখো আমরা যদি লিখি NH4+, এটাকে আমরা বলি অ্যামোনিয়াম। এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম। দেখো এই যে অ্যামোনিয়াম, এখানে আমরা যদি লক্ষ্য করি, এখানে দেখো সোডিয়াম একটা কি পরমাণু, আবার যদি আমরা লক্ষ্য করি হাইড্রোজেন একটা পরমাণু। এই দুইটা পরমাণু একসাথে হয়েছে, যাকে আমরা বলতে পারি পরমাণু গুচ্ছ। দেখো এই পরমাণু গুচ্ছটা, এই যে একটা ধনাত্মক চার্জ আমি দিলাম উপরে, দেখো এই পুরো পরমাণু গুচ্ছটা একটা আয়নের নিয়ে আচরণ করতেছে। আয়ন মানে প্লাস মাইনাস থাকা, তাহলে এই পুরো পরমাণু গুচ্ছটা একটা আয়নের ন্যায় আচরণ করতেছে, তাহলে আমরা একে বলবো যৌগমূলক। একইভাবে যদি আমরা আরও উদাহরণ দেখার চেষ্টা করি, দেখো তাহলে আমরা দেখব কার্বনেট CO3 2-, তাহলে এইটা একটা ধনাত্মক যৌগমূলক, যেহেতু প্লাস আছে। অপরদিকে এটাকে আমরা বলি কার্বনেট। একটু লক্ষ্য করো, এখানেও যদি আমরা লক্ষ্য করি, এখানে কার্বনও আছে আবার অক্সিজেনও আছে, দুইটা পরমাণু একসাথে হয়ে পরমাণু গুচ্ছ তৈরি করছে। এই পরমাণু গুচ্ছটা, এই যে পরমাণু গুচ্ছটা সামগ্রিকভাবে একটা আয়নের নিয়ে আচরণ করে। এই আয়নটা হচ্ছে ঋণাত্মক আয়ন। এই আয়নটা হচ্ছে ঋণাত্মক আয়ন। তাহলে ঋণাত্মক আয়নের কারণে এই যৌগমূলকটাকে আমি বলবো ঋণাত্মক যৌগমূলক। তাহলে যৌগমূলক দুই প্রকার, একটা হচ্ছে ধনাত্মক যৌগমূলক আর একটা হচ্ছে ঋণাত্মক যৌগমূলক। দেখো এখানে এইটার উপরে +1 মানে এটা যোজনী 1, এটার যোজনী 2। একইভাবে আমরা ত্রিযোজীয় দেখতে পারি, সেটা পরীক্ষার জন্য বারবার আসে, এটা মাথায় রাখবা। সেটা হচ্ছে PO4 3-, এটাকে আমরা বলি ফসফেট। তাহলে এই যোজনীটা তোমাদের পরীক্ষায় বারবার আসে, এটা মাথায় রাখবা যে PO4 3-, যেটাকে আমরা বলি ফসফেট। এখানে কি কি আছে, পিও আছে আবার অক্সিজেনও আছে। দেখো এই দুইটা পরমাণু একসাথে হয়েছে, যাকে আমরা বলি পরমাণু গুচ্ছ। দেখো সামগ্রিকভাবে এটা ঋণাত্মক আয়ন প্রকাশ করে, আয়ন ঋণাত্মক আয়ন, যাকে আমরা বলি যে ঋণাত্মক যৌগমূলক, যার নাম হচ্ছে ফসফেট।
তাহলে মাথায় রাখো যৌগমূলক দুই প্রকার, একটা হচ্ছে ধনাত্মক যৌগমূলক, আরেকটা হচ্ছে ঋণাত্মক যৌগমূলক। আরেকটু মাথায় রাখবা যৌগমূলকের এই যে উপরে যে প্লাস মানে থেকে আমরা যে সংখ্যাটা লিখি এইটা এর যোজনী নির্দেশ করে। সুতরাং পরীক্ষার সময় আসতে পারে যে ফসফেটের যোজনী কত, কার্বনেটের যোজনী কত, অ্যামোনিয়ামের যোজনী কত। সুতরাং তোমাদের বইয়ে এইরকম সিরিয়ালে যেতগুলো যৌগমূলক আছে তোমরা প্রত্যেকটা যৌগমূলকের যোজনীটা মুখস্থ করার চেষ্টা করবা, মানে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা এবং মাথায় রাখবা, পরীক্ষার সময় আসলে যেতে পারো। এই যৌগমূলকের স্লাইডটা তোমরা সবাই বুঝতে পারছো কি না আমাকে কমেন্টে জানাও। আর যদি না বুঝে থাকো ইতিমধ্যেই কমেন্ট করে ফেলো যে ভাইয়া বুঝি নাই, কোন জায়গায় বুঝো না একটু কাইন্ডলি দ্রুত কমেন্ট করে জানিয়ে আমি আরেকবার রিভিউ করব। আশা করি আমি খুব স্লোলি এবং বারবার করে পড়াচ্ছি বলে তোমাদেরকে আবার রিভিউ করা লাগতেছে না। থ্যাংক ইউ তোমরা বুঝে যাওয়ার জন্য, ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে থাকো। চলো আমরা আমাদের তার পরবর্তী স্লাইডে চলে যাই। তার পরবর্তী স্লাইড হচ্ছে আমাদের রাসায়নিক সমীকরণ নিয়ে। তার পরবর্তী স্লাইডটা হচ্ছে আমাদের রাসায়নিক সমীকরণ নিয়ে। আচ্ছা, রাসায়নিক সমীকরণ আমরা কিছুক্ষণ আগে একটা যদি বিক্রিয়া লেখার চেষ্টা করি, একটু আগে লিখছিলাম, দেখো আমরা একটা বিক্রিয়া যদি লেখার চেষ্টা করি, ধরো সালফার সে অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে তৈরি করছে সালফার ডাইঅক্সাইড। লক্ষ্য করো, একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো, সালফার আর অক্সিজেন দুটোটা পরস্পরের সাথে যুক্ত হয়ে তৈরি করছে কি, তৈরি করছে সালফার ডাইঅক্সাইড। যেহেতু তীর চিহ্নের পিছনের দিকে যেগুলো আছে, অর্থাৎ যেগুলোকে নিয়ে আমরা বিক্রিয়া শুরু করছি, এই যেগুলোকে নিয়ে আমরা বিক্রিয়াটা শুরু করছি, তাহলে এগুলোকে আমরা বলবো বিক্রিয়ক। দেখো বিক্রিয়ক বিক্রিয়া করে যেইটা তৈরি করছে এটাকে আমরা বলবো উৎপাদ। দেখো বিক্রিয়ক উৎপাদ, এই যে আমি এটাকে একটা সিকোয়েন্স অনুসারে লিখলাম না, অর্থাৎ একটা সালফার লিখলাম, একটা প্লাস চিহ্ন দিলাম, দেন আরেকটা মৌল লিখলাম, দুইটা মৌলকে একটা তীর চিহ্ন দ্বারা নির্দেশ করলাম, দেন ওই পাশে আরেকটা মৌল লিখলাম, এই পাশের মৌলটাকে আমি বলতেছি, মৌল সমূহগুলোকে বলতেছি আমি বিক্রিয়ক, ওই পাশের যৌগটাকে আমি বলতেছি উৎপাদ। এই যে লেখাটার, এই লেখাটার একটা নিয়ম আছে, অর্থাৎ রাসায়নিক সমীকরণ লেখার অনেকগুলো নিয়ম আছে। সুতরাং আমরা নিয়মগুলো জানতে হবে যে কোন কোন নিয়মে রাসায়নিক সমীকরণ লেখা হয়। মাথায় রাখবা অনেক ক্ষেত্রে তোমরা যদি এই সমীকরণগুলো লিখতে ভুল করো, তাহলে তোমাদেরকে নাম্বার কেটে ফেলবে। তাহলে আসো আমরা এক এক করে সমীকরণ লেখার নিয়মগুলো জানি। এক নাম্বার নিয়ম বা শর্ত, তুমি সমীকরণগুলোকে কীভাবে লিখবে সেটার এক নাম্বার শর্ত হচ্ছে, মাথায় রাখবা এই যে আমার তীর চিহ্নটা আছে না, এই তীর চিহ্নর যাকে নির্দেশ করবে সেটা আমার এখানে দিকটা হচ্ছে ডান দিক, তাহলে ডান দিকে বসবে আমার উৎপাদ, আর এই তীর চিহ্নের পিছনের দিক যেটা আমার এখানে নির্দেশ করতেছে বাম দিক, তাহলে বাম দিকে বসবে আমার বিক্রিয়ক। তাহলে তীর চিহ্নর পিছনের দিকে বসে বিক্রিয়ক, আর তীর চিহ্ন যাকে নির্দেশ করে সেটা হচ্ছে উৎপাদ। তাহলে রাসায়নিক বিক্রিয়া লেখার প্রথম নিয়মটা হচ্ছে আমার তীর চিহ্ন যাকে নির্দেশ করবে সেটা হবে আমার উৎপাদ, আর তীর চিহ্নের পিছনের দিকটা হবে আমার বিক্রিয়ক। এটা হচ্ছে আমার প্রথম শর্ত, আমরা এটাকে মেনেই লিখি। তারপর আসো দ্বিতীয় শর্ত, যদি আমার একাধিক বিক্রিয়ক থাকে, দেখো এইটা একটা বিক্রিয়ক, এইটা একটা বিক্রিয়ক, তাহলে বিক্রিয়ক আর একটা বিক্রিয়ক, দুইটা বিক্রিয়কের দেখো এই দুইটা বিক্রিয়ক, তারপর মনে করো বিক্রিয়া করে কথার কথা মনে করো দুইটা উৎপাদ তৈরি করছে, এই একটা উৎপাদ, এই আরেকটা উৎপাদ। একটু লক্ষ্য করো, একটা বিক্রিয়ক দুইটা বিক্রিয়ক বিক্রিয়া করে দুইটা উৎপাদ তৈরি করছে। এই যে মাঝখানে আমি যে চিহ্নটা দেই এই চিহ্নটা হবে প্লাস, অর্থাৎ দুইটা বিক্রিয়ক কিংবা দুইটা উৎপাদের মাঝখানে সর্বদা প্লাস চিহ্ন হয়। এখানে যদি তুমি কখনো
মাইনাস, গুণ, বিয়োগ, ডট, ইস্টু, কমা, এই চিহ্নগুলো ব্যবহার করো তাহলে সেটা ভুল হবে। সর্বদা তোমাকে যোগ বা প্লাস সাইন ব্যবহার করতে হবে। এটা হচ্ছে 2 নাম্বার নিয়ম। এরপর আসো 3 নাম্বার নিয়ম। 3 নাম্বার নিয়মটা বলে সেটা হচ্ছে অণুর সংখ্যা তোমাকে উল্লেখ করে দিতে হবে। অণুর দেখো অণুর সংখ্যা উল্লেখ করতে হবে। এই ব্যাপারটার মানেটা কি আসলে? মানেটা হচ্ছে আমরা যদি একটা বিক্রিয়া লিখি, যেমন হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে তোমার তৈরি করে কি পানি বা H2O। দেখো এখানে হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে তৈরি করছে H2O। আমরা যদি একটু লক্ষ্য করি অণুর সংখ্যা, দেখো এই পাশে যদি আমরা লক্ষ্য করি বিক্রিয়কের অণুর সংখ্যা, দেখো বিক্রিয়কের অণুর সংখ্যা হচ্ছে আমার এখানে হাইড্রোজেন আছে 2টা, অক্সিজেন আছে 2টা, 4টা, কিন্তু বাট উৎপাদে আমার অণুর সংখ্যা দেখো হাইড্রোজেন 2টা, অক্সিজেন 1টা, 3টা, তাহলে এখানে আমার সংখ্যা হইল 3, এখানে সংখ্যা হইল 4। এই যে ওদের ভিতরে অসমতা সেটাকে আমাকে সমান করে দিতে হবে। সেটাকে সমান করার জন্য আমি তার পরবর্তী শর্তে যাব। এই শর্তে হচ্ছে আমাকে অণুর সংখ্যাটা উল্লেখ করতে হবে। এই যে অণুটা, এই যে আমি সংখ্যাটা ইউজ করলাম 2, এই যে 2 ইউজ করলাম, এটাকে বলা হয় অণুর সংখ্যা। অণুর বাম পাশ ডান পাশের নিচে এটাকে বলা হয় অণুর সংখ্যা। তাহলে আমাকে অণুর সংখ্যাটা উল্লেখ করে দিতে হবে। আমি যদি এইভাবে লিখতাম H+O = HO, তাহলে কিন্তু আমার এটা হতো না, এটা ভুল হতো। দেখো এটা কিন্তু আমার ভুল, এই নিয়মটা হচ্ছে আমার ভুল নিয়ম, কারণ এখানে অণুর সংখ্যা উল্লেখ নাই। তাহলে আশা করি 3 নাম্বার শর্তটাও তোমাদের আয়ত্তে চলে এসেছে। তোমাদের যদি কোনোটাতে বুঝতে কষ্ট হয় প্লিজ দয়া করে কমেন্ট করে জানাও। দেখো 4 নাম্বার আমাদেরকে যেই নিয়মটা বা যেই শর্তটার দিকে মনোযোগ দিতে হবে তা হলো সমতা। দেখো 4 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। 4 নাম্বারটা হচ্ছে সমতাকরণ। 4 নাম্বারটা হচ্ছে কি সমতাকরণ, অর্থাৎ বিক্রিয়কের অণুর সংখ্যা সমান উৎপাদের অণুর সংখ্যা, অর্থাৎ বিক্রিয়ক আর উৎপাদের অণুর সংখ্যা আমার কি হতে হবে? সমান হতে হবে। বিক্রিয়ক আর উৎপাদের অণুর সংখ্যা সমান হতে হবে। যেমন আমরা যদি লিখি H2+O2 বিক্রিয়া করে তৈরি করে H2O, অর্থাৎ পানি। এখানে দেখো অণুর সংখ্যা 4টা, এখানে অণুর সংখ্যা 3টা। এই যে অণুর সংখ্যার অসমতা সেটাকে আমাকে সমান করে দিতে হবে। দেখো আমি যদি সমান করে দেই তাহলে আমাকে এখানে যদি আমি একটা 2 লিখি তাহলে হাইড্রোজেন হচ্ছে 4টা, এখানে যদি আমি 2 লিখি তাহলে হাইড্রোজেন হচ্ছে 4টা। দেখো এবার লক্ষ্য করো এখানে হাইড্রোজেন আছে 4টা, এখানেও হাইড্রোজেন আছে 4টা, এই যে 2 দুগুণা 4। এখানে অক্সিজেন আছে 2টা, এখানেও অক্সিজেন আছে এখন 2টা। দেখো 2 একে 2। তাহলে এখন এই পাশে আমার অণু টোটাল আছে কয়টা? টোটাল আছে 6টা। এই পাশেও আমার অণু টোটাল আছে 6টা। এই যে উভয় পাশে অণুর সংখ্যাটা সমান, এটাকে আমাকে সমতার মাধ্যমে করতে হয়। এখন একটু মাথায় রাখো, আমরা এই যে এখানে চিহ্ন ইউজ করলাম না, তীর চিহ্ন, এটাকে আমরা সমান সমান চিহ্ন ইউজ করতে পারি। আমরা তীর চিহ্ন ইউজ করতে পারি, সমান চিহ্ন ইউজ করতে পারি, কিন্তু একটু মাথায় রাখতে হবে আমি যখন সমান চিহ্ন ইউজ করব তখন আমাকে সমতা করে নিতে হবে, উভয় পাশে সমতা করে নিতে হবে, অর্থাৎ এই পাশের অণুর সংখ্যা এই পাশের অণুর সংখ্যা সমান থাকতে হবে। বাট আমি যখন তীর চিহ্ন ইউজ করব তখন আমাকে উভয় পাশে সমতা না করলেও চলবে। দেখো তীর চিহ্ন ইউজ করলে আমার উভয় পাশে সমতা না করলেও চলবে। এই যে আমি এখানে দুই পাশে কি ইউজ করলাম, দুই পাশে আমি যে সমতা ইউজ করলাম, সমান চিহ্ন যদি আমি দিয়ে দিতাম এখানে সমান চিহ্ন, তাহলে আমাকে অবশ্যই কি করে নিতে হতো? উভয় পাশে কি করে নিতে হইতো? অণুর সংখ্যা সমান করে নিতে হতো। যখন এখানে আমি সমান চিহ্ন ইউজ করছি, আমার উভয় পাশে অণুর সংখ্যা সমান আছে, তার মানে এই বিক্রিয়াটা আমার রাইট। বাট এখানে যদি লক্ষ্য করো এই পাশে অণুর সংখ্যা এই পাশের অণুর সংখ্যা অসমান, কিন্তু বাট আমি চিহ্ন ইউজ করছি তীর চিহ্ন, সুতরাং কোনো সমস্যা নাই। তীর চিহ্ন ইউজ করে সমতা বিধান না করলেও চলবে, কিন্তু সমান চিহ্ন ইউজ করলে তোমাকে অবশ্যই সমতা বিধান করে নিতে হবে। তারপরে আমরা যদি 5 নাম্বারটার দিকে লক্ষ্য করি, সেটা একটু লক্ষ্য করি, সেটা হচ্ছে এরকম।
যে চারটা বুঝলাম এই চারটা বুঝছো কিনা দয়া করে কমেন্টে জানাও। আমরা 5 নাম্বারটার দিকে একটু লক্ষ্য করবো একটু পরেই। আচ্ছা, 5 নাম্বারটা হচ্ছে ভাই এরকম, এটা কিন্তু ম্যান্ডেটরি না, তুমি চাইলে করেও দিতে পারো নাও করেও দিতে পারো। যেমন আমরা অক্সিজেন, সেটা যদি গ্যাস হয় তার পাশে ব্রেকেটে আমরা এইভাবে করে জি লিখে দিব। যেটা হাইড্রোজেন অণুটা এটা গ্যাস, ব্রেকেটে জি লিখে দিব। যদি মনে করো পানি H2O, সেটা যদি লিকুইড হয় তাহলে পাশে এল এল লিখে দিব, ছোট হাতের এল। ঠিক আছে, যদি কঠিন হয়, যেমন কঠিন কি হতে পারে, যেমন চুনা পাথর CaCO3, সেটা যদি কঠিন হয় তাহলে পাশে এস লিখে দিব, সলিড। তাহলে আমরা যে কোনো একটা যৌগ বা মৌলের ধর্ম বা এর অবস্থান, এটা কি অবস্থায় আছে, কঠিন, তরল, বায়বীয়, আমরা সেই অবস্থাটাকে পাশে ডিফাইন করে দিলে ভালো। তাহলে এই 5টা শর্ত তোমাকে রাসায়নিক বিক্রিয়া করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে। আমি আরেকবার রিভিউ করে দিচ্ছি। 1 নাম্বার শর্ত, বিক্রিয়ক আর উৎপাদ, অর্থাৎ উৎপাদ সবসময় হবে তীর চিহ্নের দিকে আর বিক্রিয়ক হবে তীর চিহ্নের বিপরীতে বা তীর চিহ্নের পিছনের দিকে। এক বা একাধিক উৎপাদের মাঝখানে প্লাস চিহ্ন ইউজ করতে হয়, বিয়োগ, গুণ, ভাগ, ইস্টু এরকম চিহ্ন ব্যবহার করা যাবে না। 3 নাম্বার শর্ত, অণুর সংখ্যা তোমাকে অবশ্যই উল্লেখ করে দিতে হবে। এই যে এখানে অণু 2, এখানে অণু 2, এখানে অণু 2, এই যে আমরা পাশে অণুগুলো উল্লেখ করে দিতে হবে, অণু উল্লেখ ছাড়া লেখা যাবে না। শর্ত নাম্বার 4, অবশ্যই তোমাকে সমতাকরণ করতে হবে। যদি তুমি বিশেষ করে যদি তুমি সমান চিহ্ন ব্যবহার করতে চাও, তোমাকে অবশ্যই সমতা বিধান করতে হবে। আর যদি তুমি সমান চিহ্ন ইউজ করতে না চাও, তীর চিহ্ন ইউজ করো, সেই ক্ষেত্রে তুমি সমতা বিধান করলেও হবে, না করলেও হবে। 5 নাম্বার শর্ত বা 5 নাম্বার নিয়ম, তোমাকে অবশ্যই এর অবস্থান, এটা কি কঠিন, তরল, বায়বীয় কী অবস্থায় আছে সেটাকে উল্লেখ করে দিতে হবে। তাহলে তোমরা রাসায়নিক সমীকরণ লেখার ক্ষেত্রে এই 5টা নিয়ম খুব ভালো মতো ফলো করবা বা ভালো মতো আয়ত্তে এনে তারপরে রাসায়নিক বিক্রিয়াগুলো লেখার চেষ্টা করবা। এই স্লাইডটি বুঝতে পারছো কিনা আমাকে কমেন্টে প্লিজ জানাও, আর না বুঝে থাকলেও কমেন্টে বলে দাও যে কোথাও মানে বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবা। আসো, আমরা আমাদের ক্লাসের শেষের দিকে চলে এসেছি। আমাদের ক্লাসের সর্বশেষ স্লাইড। আচ্ছা, এই স্লাইডে আমরা জানার চেষ্টা করব বিভিন্ন প্রকার বিক্রিয়া, সমযোজী বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, দহন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া ইত্যাদি বিক্রিয়া সম্পর্কে আমরা এই স্লাইডটাতে জানবো। তাহলে আমরা প্রথমেই জানি সমযোজী বিক্রিয়া কাকে বলে। দেখো, সমযোজী বিক্রিয়া আমরা যেটা লিখি Fe, এটাকে আমরা জানি সবাই আয়রন, আর শুধু এস হচ্ছে সালফার। এই দুইটা বিক্রিয়া করে আমার তৈরি করছে FeS, অর্থাৎ ফেরাস সালফার। তাহলে একটু লক্ষ্য করো, এখানে আমার এক বা একাধিক মৌল বা যৌগ, আমরা যদি আরেকটা বিক্রিয়াকে লিখে নিই তারপর বুঝলে আসলে সুবিধা হবে তোমাদের। এটা হচ্ছে অ্যামোনিয়া, আরেকটা হচ্ছে অ্যামোনিয়াম, আরেকটা হচ্ছে যে NaCl, অর্থাৎ অ্যাসিড। এটা বিক্রিয়া করে তৈরি করবে তোমার NH4, অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড Cl। লক্ষ্য করো, এটা হচ্ছে আমার একাধিক মৌল আর এটা হচ্ছে আমার একাধিক যৌগ। এক বা একাধিক যৌগ যুক্ত হয়ে একটা মাত্র যৌগে পরিণত হয়েছে। দেখো, এখানে ছিল আমার 2টা মৌল যুক্ত হয়ে একটা যৌগে পরিণত হয়েছে, এখানে ছিল আমার একাধিক যৌগ যুক্ত হয়ে একটা মাত্র যৌগে রূপান্তরিত হয়েছে। তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায়, সংজ্ঞাটা ভালো মতো মাথায় নাও, যে রাসায়নিক বিক্রিয়ায় একাধিক মৌল অথবা একাধিক যৌগ যুক্ত হয়ে নতুন একটি যৌগ গঠন করে তাকে সংযোজন বিক্রিয়া বলে। সংযোজন মানে হচ্ছে যোগ করা। আমি আবারও সংজ্ঞাটা বলতেছি, যে রাসায়নিক বিক্রিয়ায় একাধিক মৌল বা যৌগ যুক্ত হয়ে অপর একটি যৌগে রূপান্তরিত হয় তাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। তাহলে সংযোজন বিক্রিয়া কাকে বলে এবং সংযোজন বিক্রিয়া কি, এটা আমরা জানলাম। সেকেন্ড আমরা যেটা নিয়ে জানবো সেটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। দেখো ভাইয়া,
বিয়োজন বিক্রিয়াকে আমরা সংযোজন বিক্রিয়ার বিপরীত বলতে পারি, মানে একটা অপরটার বিপরীত। দেখো আমরা যদি বিয়োজন বিক্রিয়া লিখি, দেখো CaCO3 এটাকে চুনাপাথর বলা হয় অথবা ক্যালসিয়াম কার্বনেটও বলা হয়। দেখো এইটা বিক্রিয়া করে এটাকে যদি আমরা তাপ দেই তাহলে সেটা কিসে কিসে পরিণত হচ্ছে, সেটা হচ্ছে যে ক্যালসিয়াম অক্সাইড আর পরিণত হচ্ছে কার্বন ডাই অক্সাইড। দেখো চুনাপাথরকে যদি আমরা তাপ দেই, হিট দেই, তাহলে সেটা দুইটা যৌগে পরিণত হয়েছে। আবার অপরদিকে যদি আমরা পানি H2O সেটাকে যদি তড়িৎ বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো H2+O2। একটু লক্ষ্য করো এখানে কি হয়েছে, একটা যৌগ। দেখো এটা একটা যৌগ, এটা একটা যৌগ, এটাও একটা যৌগ, এটাও একটা যৌগ। যৌগ যখন ভেঙে একাধিক যৌগে বা মৌলে রূপান্তরিত হয় তখন তাকে আমরা বলি বিয়োজন বিক্রিয়া। আবারও লক্ষ্য করো এটা একটা যৌগ, এটাও একটা যৌগ। যে রাসায়নিক বিক্রিয়ায় যৌগ ভেঙে একাধিক যৌগে বা মৌলে রূপান্তরিত হয় তাকে আমরা বলি বিয়োজন বিক্রিয়া। দেখো সংযোজনের ক্ষেত্রে একাধিক মৌল বা যৌগ যুক্ত হয়েছে, আর বিয়োজনের ক্ষেত্রে যৌগ ভেঙে একাধিক মৌল বা যৌগে রূপান্তরিত হয়েছে। আচ্ছা, তার পরবর্তীতে আমরা জানি 3 নম্বরে, সেটা হচ্ছে প্রতিস্থাপন। 3 নম্বরে আমরা জানবো সেটা হচ্ছে প্রতিস্থাপন নিয়ে। দেখো আমরা যদি প্রতিস্থাপন নিয়ে জানি, দেখো প্রতিস্থাপন বিক্রিয়া যদি আমরা সুন্দর একটা উদাহরণ দিই, ধরো জিঙ্ক প্লাস H2SO4 যাকে আমরা বলি সালফিউরিক অ্যাসিড, এই দুটো বিক্রিয়া করে তৈরি করে জিঙ্ক সালফাইড প্লাস H2 অর্থাৎ H2। দেখো এই যে আমি একটা রাসায়নিক বিক্রিয়া লিখলাম, একটু লক্ষ্য করো তো ভাই, এখানে তুমি একটু লক্ষ্য করো, এই যে জিঙ্ক এটা কি করছে জানো, সেটা হাইড্রোজেনকে তুলে দিছে। হাইড্রোজেন এর সাথে সংযুক্ত ছিল, এই যে হাইড্রোজেন সালফাইডের সাথে সংযুক্ত ছিল সেটাকে সে আলাদা করে দিছে। লক্ষ্য করো জিঙ্ক হাইড্রোজেনের জায়গাটা দখল করছে। অর্থাৎ প্রতিস্থাপন বিক্রিয়া বলতে বোঝায়, একটু লক্ষ্য করো, মনে করো এখানে আমার এইভাবে আছে, মনে করো নীল কলম আর লাল কলম একসাথে আছে আর সবুজ কলম আলাদা আছে। প্রতিস্থাপন বিক্রিয়া বলতে বোঝায় এই সবুজ কলমটা লাল কলমটাকে তুলে দিয়ে অন্য জায়গায় নিয়ে গেছে, সে ওই জায়গাটা দখল করে ফেলছে। দেখো তাহলে কি হলো, এই সবুজ কলমটা লাল কলমটাকে তার অবস্থান থেকে সরিয়ে দিছে, ডিসপ্লেসমেন্ট করে দিছে। তাহলে এটাকে আমরা বলি প্রতিস্থাপন। যখন কোনো একটা যৌগ বা মৌল অপর একটা যৌগ বা মৌলকে তার অবস্থান থেকে সরিয়ে ওই জায়গাটা সে নিজে দখল করে, তখন আমরা তাকে বলি প্রতিস্থাপন বিক্রিয়া। আরেক ধরনের বিক্রিয়া আছে, সেটা হচ্ছে আমাদের দহন বিক্রিয়া। আচ্ছা, দহন মানে কি? পুরানো। কোনো কিছুকে পুরাইতে হলে তোমার কি লাগবে জানো? অক্সিজেন। অক্সিজেন ছাড়া কখনো কোনো জিনিস পুড়ে না। তাহলে দহন বিক্রিয়া জানতে হলে আমাদেরকে জানতে হবে কিভাবে দহন বিক্রিয়াটা ঘটে। আমি আবারও বলতেছি, দহন বিক্রিয়াটা তোমার পুরাইতে হলে কোনো কিছুকে পুরানো মানে তোমার অক্সিজেন লাগবে। সাপোজ আমরা দৈনন্দিন জীবনে আমাদের বাসায় যে গ্যাসগুলো ইউজ করি সেটাকে বলা হয় মিথেন গ্যাস। মিথেন গ্যাসকে আমরা অক্সিজেনের সাহায্যে পুরাই। আবার আমরা যদি খেয়াল করি, কামারের কাছে অনেকগুলো কয়লা থাকে না, কয়লা যেটাকে শুধু সি দ্বারা প্রকাশ করা হয়। কয়লাকে যখন আমরা পুরাই, অক্সিজেন দেই, তখন কয়লা আর অক্সিজেন একসাথে মিলিত হয়ে তৈরি করে কার্বন ডাই অক্সাইড এবং প্রচুর পরিমাণে তাপ। মাথায় রাখবা, দহন বিক্রিয়ায় সর্বদা তাপ উৎপন্ন হয়। তাহলে দেখো আমি কি করলাম, আমি কয়লাকে অক্সিজেনের সাহায্যে পুরানোর ফলে কার্বন ডাই অক্সাইড এবং তাপ উৎপন্ন হয়েছে। একইভাবে আমি যদি সালফারকেও পুরাইতাম তাহলে তৈরি হইতো সালফার ডাই অক্সাইড এবং প্রচুর পরিমাণে তাপ। একটু আগে যে বললাম মিথেন CH4, এটাকে যদি আমরা অক্সিজেনের সাহায্যে পুরাই
তাহলে আমরা পাবো কি জানো? তাহলে আমরা পাবো কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি প্লাস প্রচুর পরিমাণে তাপ। তাহলে মাথায় রাখবা, যেই কোনো মৌল বা যৌগকে আমি যদি দহন বিক্রিয়া ঘটাই তাহলে আমাকে লাগবে কি? দেখো, প্রত্যেকটাতে ম্যান্ডেটরি বা মেইন উপাদান হচ্ছে আমার অক্সিজেন। অক্সিজেন ছাড়া কখনো কাউকে পুরানো সম্ভব না। দেখো, পুরানোর ফলে কার্বন হয়ে গেছে কার্বন ডাইঅক্সাইড, সালফার হয়ে গেছে সালফার ডাইঅক্সাইড, এখানেও ছিল কার্বন হয়ে গেছে ডাইঅক্সাইড। তাহলে যেই কোনো জিনিসকে পুরাইলে সেটা কি হয়? ডাইঅক্সাইড অক্সাইডে পরিণত হয়। মাথায় রাখবা, দহন বিক্রিয়া আমি যাকেই পুরাই না কেন সেটা সবসময় অক্সাইডে রূপান্তরিত হবে। তাহলে দহন বিক্রিয়া কাকে বলে? অক্সিজেনের সাহায্যে কোনো একটা মৌলকে বিক্রিয়া ঘটিয়ে যখন আমি তাপ এবং ওই মৌলের অক্সাইডে রূপান্তরিত করব তখন আমি তাকে দহন বিক্রিয়া বলবো। তাহলে একইভাবে এরকম অক্সিজেন দিয়ে তুমি একাধিক মৌলকে পুড়িয়ে বাসায় মানে দেখতে পারো, দেখবা সেখানে তাপ এবং অক্সাইডে রূপান্তরিত হবে। তাহলে আমরা যে বিক্রিয়াগুলো জানলাম, সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, দহন বিক্রিয়া, আরও অনেক বিক্রিয়া আছে। সেই বিক্রিয়াগুলো তোমরা উচ্চতর ক্লাসে উঠলে জানতে পারবে। তোমাদের ক্লাসের জন্য এতটুকু বিক্রিয়াই যথেষ্ট। তাহলে আজকের ক্লাসটা দেখো, আজকে আমাদের পার্ট 1 এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ এবং রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।